আজকে আমরা এক্সপ্লেন করব মাত্র কয়েকদিন আগে রিলিজ হওয়া মুভির গল্প। নাম গেম চেঞ্জার। মুভিটা নিয়ে সারা দেশে অনেক কন্ট্রোভার্সি চলছে। আশা করি সেগুলি আপনারা হয়তো সবাই দেখেছেন। তো চলো দেখে আসি গল্পটিতে আসলেই সেরকম কোনো ব্যাপার রয়েছে কিনা। আর একটা কথা, যদি ভিডিও ভালো না লাগে ডিসলাইক অবশ্যই করবেন, আর লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গল্পের শুরু অন্ধ্রপ্রদেশ থেকে। এখানে আমরা প্রথমে স্টেটের সিএম কে দেখি। সে স্বপ্ন দেখছিল। স্বপ্নে সে এক মহিলার ছোট্ট একটি বাচ্চা ছেলের এক ঝলক দেখে, আর এতে তার শরীর খুব বেশি অসুস্থ হয়ে পড়ে, যার কারণে তাকে হসপিটালে ভর্তি করা হয়। এখানে আমরা জানতে পারি এই সিএম এর দুই ছেলেও রয়েছে, তবে এরা তার নিজের ছেলে নয়। অনেক বছর আগে সিএম এদেরকে দত্তক নিয়েছিল। আর এই সিএম এর রাজত্বে শুধুমাত্র ভ্রষ্টাচার, সমস্ত খারাপ কাজ চলে। যাই হোক, তো এরপর সে সুস্থ হয়ে যায়। হসপিটাল থেকে তাকে ডিসচার্জ করা হয়। এখন ছুটি পেয়ে সঙ্গে সঙ্গে সে একটা মিটিং ডাকে। সেখানে তার সমস্ত এমএলএ, মিনিস্টার, পার্টিতে কর্মরত সবাইকে ডেকে পাঠায়। আর মিটিং এ সে বলে এখন থেকে তার রাজ্যে আর কোনো খারাপ কাজ হবে না, কোনো দু নম্বরই, কোনো ভ্রষ্টাচার থাকবে না। সবাইকে সৎ পথে ভালোভাবে কাজ করতে হবে। আর যদি তার এই অর্ডার কেউ না মানে তাহলে তাকে পার্টি থেকে বের করে দেওয়া হবে। এসব শুনে সিএম এর ছোট ছেলে মানে আন্না প্রচন্ড টেনশনে পড়ে যায়, কারণ তার অনেকগুলো দু নম্বরই ব্যবসা, ভেজালের ব্যবসা চলে। আর এই পুরো স্টেট এসে আরো অনেক খারাপ দু নম্বরই কাজ চালায়। এরপর সিন চেঞ্জ হয়, আর আমরা দেখি আইএএস অফিসার রামনন্দনকে। ইনি একজন খুব অনেস্ট আইএএস অফিসার। এখন তার পোস্টিং বিশাখাপত্তনমে হয়েছে। পোস্টিং পেয়েই সে এখানকার সমস্ত দু নম্বরী কারবার বন্ধ করে দেয়। সাথে ওই সমস্ত গুন্ডা মাফিয়াদেরও শায়েস্তা করে। আর যেসব সরকারি অফিসাররা এদের সাথে যুক্ত থাকতো তাদেরকেও উচিত শিক্ষা দেয়। এখন রামনন্দন বন্ধুদের সাথে এক পার্টিতে যায়। সেখানে তার বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে সে বিয়ে কেন করছে না। উত্তরে সে বলে সে একটি মেয়েকে ভালোবাসতো, তাই যদি সে কাউকে বিয়ে করে তাহলে সে তাকেই বিয়ে করবে। কিন্তু প্রবলেমটা হলো সেই মেয়েটি এখন কোথায় আছে সেটা সে জানে না, কারণ কয়েক বছর আগে হঠাৎ করে মেয়েটি একদিন গায়েব হয়ে যায়। আর তারপর থেকে তার খবর সে আজও পর্যন্ত পায়নি। এতটা শুনে তার বন্ধুরা তাকে জোর করে পুরো গল্পটা শোনার জন্য। এখন সে বলতে শুরু করে, আর আমাদের গল্প চলে যায় এখন থেকে 10 বছর পিছনে, যখন রামনন্দন কলেজে পড়ছিল। কলেজে সে খুবই ফেমাস, কারণ সে কোনোদিনই অন্যায়কে প্রশ্রয় দেয় না। আর কাউকে যদি খারাপ কাজ করতে দেখতো তাহলে তাকে খুব মারতো। যেমন একদিন কলেজ ক্যাম্পাসে কয়েকটা ছেলেকে গাঁজা বিক্রি করতে দেখে তাদেরকে ধরে খুব পেটায়, আর তাদের এই গাঁজা বিক্রির কাজ বন্ধ করে দেয়। এরপর সে জানতে পারে স্কুলের এক টিচার একটি মেয়ের সাথে অশ্লীল ব্যবহার করে, আর এই রকম সে প্রায় অনেক মেয়েদের সাথে করে। এখন সে কলেজের টিচারকে ধরে খুব মারে। আর এই সময় টিচারের মেয়ে দীপিকা তার স্কুটির পিছনে বসেছিল। সে রামনন্দনকে থামিয়ে নিজের বাবাকে বাঁচায়। ঠিক এমন সময় ক্যাম্পাসে থাকা কলেজের আরো স্টুডেন্টরা সেখানে চলে আসে আর বলে এই টিচার সেই টিচার নয় যে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে, তুমি ভুল টিচারকে ধরে মারছো। শুনে রামনন্দন দীপিকার তার বাবার কাছে ক্ষমা চায়। আর এই সময় রামনন্দন দীপিকার প্রেমে পড়ে যায়। এরপর থেকে সে দীপিকার সাথে প্রায় মিলতে থাকে, কিন্তু দীপিকা তাকে পছন্দ করে না তার অতিরিক্ত রাগের কারণে। তাই দীপিকা তাকে বলে রাগকে কন্ট্রোল করতে। এভাবে কয়েকদিন কেটে যাওয়ার পর দীপিকাও তার প্রেমে পড়ে। এখন এরা দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু এখনো তার রাগ কন্ট্রোলে না আসার কারণে দীপিকা তাকে বলে তুমি যদি এইভাবে রাগের মাথায় সবাইকে মারতে থাকো তাহলে তোমাকে জেল খাটতে হবে। এর থেকে ভালো তুমি পড়াশোনা করে আইএএস হও আর নিজের রাগ ক্রিমিনালদের উপর দেখাও, এতে দেশের আর দশের ভালো হবে। এখন দীপিকার এই কথায় রামনন্দন রাজি হয়ে যায়, কিন্তু দীপিকা তাকে একটি শর্ত দেয়, যদি সে পড়াশোনা করে আইপিএস হয় তাহলে সে তাকে বিয়ে করবে না। মানে দীপিকাকে বিয়ে করতে হলে রামনন্দনকে আইএএসই হতে হবে। এরপর রামনন্দন খুব পরিশ্রম করে পড়াশোনা করে আর আইএএস এক্সাম দেয়, কিন্তু মাত্র 6 নম্বর কম হওয়ার কারণে সে আইপিএস পদ পায় আর সে পুলিশ ফোর্স জয়েন করে। এই কারণে দীপিকা রাগ করে শহর ছেড়ে চলে যায়। এরপর রামনন্দন দীপিকাকে অনেক খুঁজেছে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায়নি। এখানে দীপিকা আর রামনন্দনের প্রেম কাহিনীর গল্প দি এন্ড হয়। এখন আবার গল্প চলে আসে বর্তমানে। রামনন্দনের মুখে এই কাহিনী শুনে তার এক বন্ধু বলে ওঠে আমি জানি দীপিকা এখন কোথায় আছে। এরপর সে অনেক মনে করার পর তার অ্যাড্রেস দেয়, আর রামনন্দন দৌড়ে তার সাথে দেখা করতে চলে যায়। এখন সে দীপিকার সাথে দেখা করে বলে আমি আইএএস হয়ে গেছি। শুনে দীপিকা খুব খুশি হয় আর তারা বিয়ের জন্য রাজি হয়ে যায়। এরপর রামনন্দন নিজের অফিস আসে, আর সে জানতে পারে শহর থেকে সব ক্রিমিনালদের অ্যারেস্ট করে দু নম্বরী ব্যবসা বন্ধ করলেও এখনো এমন একজন আছে যে ইল্লিগাল ভাবে বালি মাটি তুলে বিক্রি করছে। এরপর সে নিজের টিমের সাথে গিয়ে সেই সব দু নম্বরী ব্যবসাতে ছাপা মেরে তা সিল করে আর সমস্ত লোকজনদের অ্যারেস্ট করে। এমন সময় আমরা জানতে পারি এই যে চোরাই ব্যবসা এটি হলো সিএম এর ছোট ছেলে আন্নার, আর এই সমস্ত লোক তার, যাদেরকে রামনন্দন অ্যারেস্ট করেছে।
এখন এই খবর শুনতেই আন্না কালেক্টর মানে রামনন্দনকে ডেকে পাঠায়, কিন্তু রামনন্দন যায় না। যখন এই খবর আন্না শোনে যে কালেক্টর মিনিস্টারের বাড়িতে আসতে মানা করে দিয়েছে, সে প্রচন্ড রেগে যায় আর নিজের লোকজন নিয়ে পৌঁছে যায় কালেক্টরের অফিসে। সেখানে সে রামনন্দনের সাথে খুব খারাপ ব্যবহার করে বলে, 2 কোটির অফিসার, এত দিমাগ কোথা থেকে আসে? আমার যতজন লোককে তুমি অ্যারেস্ট করেছো সবাইকে ছেড়ে দাও। কিন্তু রামনন্দন মানা করে দেয়। এতে আন্না আরো রেগে যায় আর বলে, মনে হয় তুমি জানো না আমি এই স্টেটের মিনিস্টার, সিএম এর ছেলে, আর কয়েকদিন পর আমি হব এই স্টেটের সিএম। কিন্তু এসবেও রামনন্দন ভয় পায় না আর তার লোকজনদের ছাড়তে স্ট্রিক্টলি মানা করে দেয়। এখন সে রাগে ফেটে পড়ে, বলে এর প্রতিশোধ আমি অবশ্যই নেব, বলে এখনকার মতো সেখান থেকে চলে। পরের সিনে আমরা দেখতে পাই রামনন্দন আরো একবার দীপিকার সাথে দেখা করতে গেছে, আর এখন দীপিকা নিজের সাথে নিজের কাজের জায়গায় নিয়ে যায় তাকে। আর এটা ছিল একটা বৃদ্ধাশ্রম, যেখানে অনেক বয়স্ক লোকজনের দেখাশোনা দীপিকা করে। এখানে দীপিকা রামনন্দনকে এক বয়স্ক মহিলার সাথে পরিচয় করিয়ে দেয়, আর ওই বয়স্ক মহিলা রামনন্দনকে বলে, আমি সিএম কে চিনি আর আমি তার সাথে দেখা করতে চাই। শুনে রামনন্দন বলে, কালকে আমার এরিয়াতে সিএম এর র্যালি আছে, যখন সে সেখানে ভাষণ দিতে আসবে আমি তার সাথে তোমার দেখা করিয়ে দেব। পরের দিন দেখা যায় দীপিকা আর রামনন্দন ওই বয়স্ক মহিলাকে নিয়ে সিএম এর কাছে যায়, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো সিএম এই মহিলাকে দেখেই প্রচন্ড ভয় পেয়ে যায় আর সে এক ঝলক তার পাশে চলে যায়, যার থেকে আমরা জানতে পারি সিএম ও এই মহিলাকে চিনে। এখন দেখা যায় এই মহিলা চেঁচিয়ে চেঁচিয়ে সিএম এর উপর অনেক অ্যালিগেশন লাগাচ্ছে, বলছে এই সিএম ঠক, জোচ্চোর, মিথ্যেবাদী, আর যবে থেকে এ সিএম বেনেছে তবে থেকেই 2 নম্বরই কালোবাজারি ভ্রষ্টাচার করে যাচ্ছে। এখন এই কথা শুনে সিএম এর ছোট ছেলে আন্না প্রচন্ড রেগে যায় আর ওই মহিলার সাথে খারাপ ব্যবহার করে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে রামনন্দন রেগে গিয়ে আন্নার গালে সাপটে একটা থাপ্পড় মারে। এতে আন্না আরো রেগে গিয়ে রামনন্দনকে উল্টোপাল্টা বলে তাকে মারতে যায়, কিন্তু সিএম তাকে থামিয়ে নেয়। এখন আন্না সিএম কে বলে, একজন ডিএম এক মিনিস্টারের গায়ে হাত তুলেছে, তোমাকে এর অ্যাকশন নিতেই হবে, যার কারণে সিএম রামনন্দনকে সাসপেন্ড করে দেয়। এরপর দেখা যায় সিএম এর শরীর অসুস্থ হয়ে পড়েছে আর তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। হসপিটালে আন্না তাকে দেখতে আসে। এখন সিএম তাকে বলে, আমি তোমার সমস্ত খারাপ 2 নম্বরই কালোবাজারি কাজের ব্যাপারে জানতে পেরেছি, আর আমার ওয়ার্নিং দেওয়ার পরেও তুমি ওই সমস্ত 2 নম্বরই কাজ বন্ধ করোনি। আমি সুস্থ হয়ে ফিরলে অফিসিয়ালি এটা অ্যানাউন্স করব যে তোমাকে মিনিস্টার পদ থেকে আর পার্টি থেকেও বের করে দেওয়া হচ্ছে। শুনে সে প্রচন্ড রেগে যায় আর নিজের বাপকেই মেরে দেয়। এরপর সে মিটিং ডেকে বলে, সিএম মারা যাওয়ার কারণে এখন আমি হলাম এই রাজ্যের সিএম, আর এখন সে সবার প্রথম অর্ডার দেয় রামনন্দনকে অ্যারেস্ট করতে। অন্যদিকে দেখা যায় আজ রামনন্দন আর দীপিকার বিয়ে, তারা দুজন খুব খুশি। ঠিক এমন সময় এখানে পুলিশ আসে আর রামনন্দনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কিছু দূর এগোতেই আমরা দেখতে পাই অ্যারেস্ট ছিল শুধুমাত্র লোক দেখানো, আসলে এরা তাকে মারতে যায়। আন্নার গুন্ডা বাহিনী এখানে ভাঙচুর, আগুন লাগানো, আতঙ্ক ছড়িয়েছে। ঠিক এমন জায়গায় পুলিশ রামনন্দনকে নামিয়ে গাড়ির সাথে লক করে দেয়, যাতে সেখানে সে মারা যায়। এখন দেখা যায় আন্নার গুন্ডারা তাকে মারার অনেক চেষ্টা করে, কিন্তু সে না মরতে পুলিশ তাকে ফলো করে গুলি ছোড়ে, সে গুলিকে পাস করে কাটিয়ে দেয়। ঠিক এমন সময় টিভিতে সারা দেশে একটা নিউজ ছড়িয়ে পড়ে, যেখানে মুখ্যমন্ত্রী সত্যমূর্তি বলছেন, আমি জানি আমি বেশিক্ষণ বাঁচবো না, তাই আমি ঘোষণা করছি আমার মৃত্যুর পর এই রাজ্যের সিএম হলো আইএএস অফিসার রামনন্দন, যাকে আমি সাসপেন্ড করেছি। আর আমি চাই আমার মৃত্যুর পর আমার মুখে আগুন যেন সেই দেয়, আমি তাকেই আমার উত্তরাধিকারী ঘোষণা করলাম। আসলে মুখ্যমন্ত্রী মৃত্যুর আগে একটা পেন ড্রাইভে এটি রেকর্ড করে সেটি তার বিশ্বস্ত লোকের হাতে দিয়ে গেছিলেন। এখন এই খবর শুনে রামনন্দন আশ্চর্য হয়ে যায়। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে স্যালুট করে। যথারীতি সিএম এর কৃতকার্য করা হয়। এরপর রামনন্দন মুখ্যমন্ত্রীর বিশ্বস্ত লোকের কাছে গিয়ে প্রশ্ন করে, এসব কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। যাকে আমি চিনি না, জানি না, সে আমাকে তার উত্তরাধিকারী করে গেল কেন? আমাকে সে সিএম বানালো। এখন সে তাকে তার প্রশ্নের উত্তর দেয়। গল্প চলে যায় 20-25 বছর পিছনে। এখন আমরা দেখতে পাই সেই যে বয়স্ক মহিলা যে মুখ্যমন্ত্রীর উপর অ্যালিগেশন আনছিল, আসলে সেই হলো রামনন্দনের মা। তখন রাম খুব ছোট্ট ছিল, আর রামনন্দনের বাবা একদম রামনন্দনের মতোই দেখতে ছিল, যার নাম অপর্ণা। আর ইনি অনেক বেশি সৎ আর ইমানদার একজন মানুষ। সে গ্রামে হওয়া সমস্ত 2 নম্বরই খারাপ কাজের প্রতিবাদ করত আর ধর্ণা দিয়ে সেই কাজ বন্ধ করাতো, যার কারণে পুরো গ্রামের মানুষ তাকে খুব সাপোর্ট করত। একদিন পুরো গ্রাম মিলে তাকে ইলেকশন লড়তে বলে সিএম বানার জন্য, যাতে সে আরো অনেক কাজ করতে পারে। প্রথমে
প্রথমে সে রাজি না হলেও গ্রামের মানুষ তাকে রাজি করিয়ে নেয়। এখন দেখা যায় অপর্ণা একটু তোতলা, সে ভাষণ দিতে পারে না, তাই ভাষণ দেওয়ার জন্য সে নিজের বন্ধুকে বেছে নেয়, আর সে হলো মুখ্যমন্ত্রী সত্যমূর্তি। সে খুব ভালো ভাষণ দিতে পারতো, যার কারণে তার পপুলারিটি অনেক বেড়ে যায়। এই কারণে অপর্ণা ঠিক করে সত্যমূর্তিকেই সে সিএম বানাবে, কারণ তার চেয়ারের লোভ ছিল না। সে শুধু চাইতো সমাজে ভালো সুস্থভাবে কাজ হোক, সাধারণ মানুষের ভালো হোক। সব খুব ভালো চলছিল, কিন্তু একদিন এরা জানতে পারে অপোজিশন পার্টি ভোট নেওয়ার জন্য সাধারণ মানুষকে মাথা পিছু 500 করে টাকা দিচ্ছে। এতে তো তারা জিতে যাবে। এখন সত্যমূর্তি অপর্ণাকে বলে, আমাদেরও টাকা দেওয়া উচিত, আর এই বিজনেসম্যান যে আমাদের গ্রামে 2 নম্বরে কাজ করে সে পয়সা দিতে রাজি আছে। শুনে অপর্ণা প্রচন্ড রেগে যায়, আর সে বলে, আমি আমার এই পার্টি ভেঙে দেব। কিন্তু সত্যমূর্তি আর তার পার্টির আরো মেম্বারদের লোভ এসে গেছিল, তাই তারা প্ল্যান করে রাতের বেলা অপর্ণা মানে রামনন্দনের বাবাকে মেরে দেয়। যখন তারা তাকে মারছিল, এই ঘটনা অপর্ণার স্ত্রী দেখে ফেলে, আর তার সাথে তার ছেলেও ছিল। সে নিজের ছেলের চোখ হাত দিয়ে বন্ধ রেখে এক হাতে মুখ চেপে ধরে লুকিয়ে সেখান দিয়ে পালিয়ে যায়, কিন্তু জঙ্গলে তার ছেলে তার থেকে হারিয়ে যায়। আর সত্যমূর্তি যখন অপর্ণার পেটে চাকু ঢোকায়, তখন সত্যমূর্তির সাথে আরো একজন ছিল। আসলে এরা সবাই ছিল বন্ধু। এখন সত্যমূর্তি তাকেও মেরে দেয়, যাতে গ্রামের লোক সন্দেহ না করে, তাই সে তার 2 ছেলেকে দত্তক নেয়। প্রেজেন্টে যারা আন্না আর তার বড় ভাই। এখন গল্প আবার প্রেজেন্টে আসে। রাম জানতে পারে বৃদ্ধাশ্রমের সেই মহিলা তার মা। সত্যমূর্তির লোক তাকে বলে, সিএম সবসময় এই স্বপ্নই দেখতো আর খুব গিল্টি ফিল করতো, তাই প্রায়শ্চিত্ত করতে তোমাকে সিএম বানিয়ে গেছে। সিএম এর এই লোক প্রথম থেকেই তার সাথে ছিল, যখন সিএম অপর্ণার দলে ছিল তখন থেকে। সে একজন ভালো মানুষ তো বটে, কিন্তু সে কখনোই সিএম এর খেলাফ চায়নি। এখন রামনন্দন দৌড়ে সবার প্রথম সেই বৃদ্ধাশ্রমে যায় নিজের মায়ের সাথে দেখা করতে, যেখানে তারা দুজনে খুব ইমোশনাল হয়ে পড়ে। পরে সিনে দেখা যায় আন্না আইনকে হাতিয়ার বানিয়ে রামনন্দনকে সিএম বানতে দেয় না, সে নিজেই সিএম বানে। আসলে রামনন্দন এখনো আইএএস অফিসার, যতক্ষণ না সে তার পদ ত্যাগ করবে সে পলিটিক্স করতে পারবে না, আর তার রেজিগনেশন লেটার সাইন করার জন্য দরকার সিএম। এখন রামনন্দন আন্নার কথায় এগ্রি করে বলে, আমিও চাই না পলিটিক্সে আসতে, তাই তুমি সিএম বানো, বলে সে চলে যায়। এরপর দেখা যায় পুরো দেশভর থেকে সব আইএএস অফিসাররা প্রেসার ক্রিয়েট করে যে রামনন্দনকে আবার পোস্টিং দেয়া হোক, সাধারণ মানুষও সেটাই চায়। পরের সিনে দেখা যায় রামনন্দনকে আবার জয়েনিং দেওয়া হয়েছে, কিন্তু তা কালেক্টর নয়, ইলেকশন কমিশনের পোস্টে তাকে নিয়োগ করা হয়েছে। মানে এমন একজন অফিসার যে অন্ধ্রপ্রদেশের ইলেকশন কন্ডাক্ট করাবে। রামনন্দনের হাতে পাওয়ার আসতে সে সরকারি পাওয়ারকে কাজে লাগিয়ে অন্ধ্রপ্রদেশে ইলেকশন ডিক্লেয়ার করে। এতে আন্না প্রচন্ড ক্ষিপ্ত হয়, কারণ সে সবেই সিএম পদের শপথ গ্রহণ করেছিল, এখন তার সিএম হওয়া পোস্টপন্ড হয়ে যায়, তাই এই ইলেকশন জেতা তার কাছে খুব জরুরি হয়ে পড়ে। এরই মধ্যে আমরা দেখতে পাই রামনন্দন দীপিকা আর আরো কিছু লোকজনকে সাথে নিয়ে নিজের একটা পার্টি বানায়, আর তার বাবার যে আইডিওলজি ছিল সেটাকে পার্টির মাধ্যমে সবার সামনে আনে, যার কারণে তার ফ্যান ফলোইং বাড়তে থাকে। এসব দিকে আন্না ভোটারদের পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করে, আর প্ল্যান করে ভোটের দিনে ভাঙচুর মারপিট ছাপ্পা ভোট করার। কিন্তু রামনন্দন নিজের পাওয়ারকে কাজে লাগিয়ে ভোট সম্পূর্ণ সুস্থভাবে করায়। এখন গণনার দিন আন্না প্রচুর ভাঙচুর করে। এত কিছুর পরেও দেখা যায় সে রামনন্দনের পার্টির কাছে গোহারান হেরেছে। ভোটে জিতে রামনন্দন অন্ধ্রপ্রদেশের নতুন সিএম হয়, আর নিজের বাবার আইডিওলজিকে কাজে লাগিয়ে স্টেটকে রোল করে। এরই সাথে এই সুন্দর গল্পটি সমাপ্ত হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো না লাগলে ডিসলাইক, লেগে থাকলে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।